আরবিদ মেয়েটির পেট বরাবর লাথি মারে। মেয়েটি কোকিয়ে উঠে কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেল। নগ্ন দেহটি দেয়ালের সাথে ধাক্কা খেয়েই মেঝেতে পড়ে গুটিয়ে যায়। সেই গুটিয়ে যাওয়া দেহটির উপরই আরবিদ আরেকটি লাথি বসায়। মেয়েটি চিৎকার অবধি করতে পারল না। নির্মম পাশবিক অত্যাচার পদ্মজাকে হিংস্র করে তুলল। সে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল। আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে, তাই সহজেই ছিটকে যায়। পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি। আরবিদ কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা তেড়ে এসে মুখ দিয়ে অদ্ভুত উচ্চারণ করে আরবিদকে আঘাত করল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। চলছে ইলমা বেহরোজের লেখা সারা জাগানো উপন্যাস আমি পদ্মজার দ্বিতীয় ভাগ। আজকে শুনবেন চতুর্থ পর্ব। তবে শুরু করার আগে গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আপনারা যা শুনেছেন একটু মনে করিয়ে দিই। পদ্মজা ছুরি আর রামদা নিয়ে আবার নতুন করে বাড়ির পাশের সেই রহস্যময় জঙ্গলে হানা দেয়। তার বিশ্বাস এই জঙ্গলেই কিছু লুকিয়ে আছে। সে হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পায় কিছু মেয়ের অসহায় চাপা কান্না ও গঙ্গানির শব্দ। অন্যদিকে পূর্ণা খুব দুশ্চিন্তায় আছে তার কলিজার বোন পদ্মজার কোনো খবর না পেয়ে। যেহেতু পদ্মজা পূর্ণাকে চিঠিতে হাওলাদার বাড়িতে আসতে নিষেধ করেছিল, তাই পূর্ণার বিশেষ অনুরোধে পদ্মজার খবর আনতে মৃদুল হাওলাদার বাড়িতে এসেছিল, কিন্তু মদন তাকে ঢুকতে দেয়নি। পদ্মজা হঠাৎ দেখতে পায় রিদওয়ান গভীর অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের ভেতর থেকে দ্রুত বের হয়ে আসছে। কোথা থেকে এলো রিদওয়ান? আর এই জঙ্গলেই বা কি রহস্য লুকিয়ে আছে? জানতে শুনতে হবে এই পর্বটি। তাহলে শুরু করা যাক। বিছানার ওপর কাঁথা মোড়ানো ফরিনার দুর্বল দেহটা শুয়ে আছে। বিদ্যুৎ নেই। ঘরের এক কোণে লণ্ঠন জ্বলছে। ফরিনার চোখ বোজা। লতিফা পায়ে পায়ে হেঁটে এসে নিঃশব্দে ফরিনার শিয়রে দাঁড়ালো। ক্ষীণ স্বরে ডাকল, কালাম্মা ঘুমাইছেন? ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন। চোখের দৃষ্টি ঘোলা। কিছু মুহূর্তের ব্যবধানে বয়সের তুলনায় একটু বেশি যেন বয়স্ক দেখাচ্ছে। ফরিনা কিছু একটা বললেন। লতিফা বুঝল না। সে নত হয়ে ফরিনার মুখের কাছে নিজের মুখ এনে বলল, কি কইছেন খালাম্মা? ফরিনা দুর্বল গলায় নিম্ন স্বরে বললেন, পদ্মজা কই? আপনার ঘরে না এলো দেখলাম, ঘুম থেকে ওইটা তো দেখি নাই। ফরিনা থামলেন, তারপর বললেন, এখন কই? মনে কয় ঘরে আছে, ডাইকা দিমো? না থাকুক। খাইবেন কিছু? না, আরেকটা ক্যাথা দে। লতিফা আলমারি থেকে লেপ বের করল, তারপর ফরিনার গায়ের ওপর দিল আর বলল, অনেক ঠান্ডা পড়ছে খালাম্মা, কাতা দিয়ে হইব না। ফরিনা লতিফার সাথে আর কথা বাড়ালেন না। তিনি জানালার বাইরে চোখ রাখেন। রাতের আকাশ দেখা যাচ্ছে আর শীতল হাওয়া শাঁ শাঁ করে ঘরের ভেতর ঢুকছে। তিনি আকাশের গায়ে বাবুর ছোটবেলার মুখটা দেখতে পেলেন। যখন বাবুর জন্ম হলো, আমিনা কপাল কুঁচকে বলেছিলেন, তোমার চারায় তো সত্যি কালা হইছে, আমি ঠিকই কইছিলাম। আমিনার কথা শুনে ফরিনার বিন্দুমাত্র রাগ হয়নি। বাবুর নিষ্পাপ মুখটা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। সারা মুখে গুচ্ছ গুচ্ছ মায়া। এই মায়াময় শ্যামবর্ণের মুখ দেখে তিনি যেন পিছনের সব কষ্ট ধামাচাপা দিয়ে দিতে পেরেছিলেন। আদর করে কোলে নিয়ে ডেকেছিলেন, আমার বাবু। মায়াময় একরত্তি বাবুর নামকরণ হয় আমির হাওলাদার। ধীরে ধীরে বড় হয় আমির। মায়ের চুলের বেনি করে দেয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস। মায়ের হাতে 3 বেলা না খেলে পেটই ভরত না। কত শত আবদার ছিল তার।
আম্মা আম্মা করে বাড়ি মাথায় তুলে রাখত। যতবার আম্মা ডাকত ততবার বোধহয় নিঃশ্বাসও নিত না। ছোট থেকেই আমির স্বাস্থ্যবান, তেজি, বাবা মায়ের আদরের একমাত্র ছেলে ছিল। যখন আমিরের বয়স 14, তখন সে ফরিনাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছে। ফরিনা সেদিন আবেগে আপ্লুত হয়ে ছেলেকে বকেছেন, উচ্চস্বরে হেসেছেন। জীবনে স্বর্গীয় সুখ নিয়ে এসেছিল আমির। পিছনের কথা ভেবে ফরিনার ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল, চোখ দুটি ভিজে উঠে জলে। এই বয়সে এসে স্মৃতির নারকীয় যন্ত্রণা হজম করা খুব কষ্টের। কম তো বয়স হলো না, 50-এর ঘরে পড়েছেন। ফরিনার চোখের দেয়াল টপকে উপচে পড়ছে নোনা জল। সেই জল দেখে লতিফা বিচলিত হয়ে উঠল। খালাম্মা, ও খালাম্মা, কান্দেন কেন? ফরিনা ঠোঁট কামড়ে কান্না আটকালেন, ভেজা কণ্ঠে বললেন, তুই যা লতু। লতিফা ঠায় দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, পদ্মরে কিছু কইেন না খালাম্মা, কষ্টে মইরা যাইব। সেরিটা বালা আছে, বালাই থাক, মা বাপ নাই। ফরিনা লতিফার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুই সব জানতিল তো? লতিফা মাথা নত করে বলল, হ। ফরিনা হিংস্র সিংহীর মতো গর্জিয়ে উঠে বললেন, আমারে আগে কইলি না কেন তুই? আমার বাবু কেমনে আমার হাত থেকে ছুটে গেল? পাপের রক্ত কেমনে পাইল? ফরিনা কাশতে থাকলেন। উত্তেজিত হওয়াতে শরীরের হাড়ে হাড়ে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। কেউ যেন কাঁটা চামচ দিয়ে একটার পর একটা ঘা দিচ্ছে। লতিফা আতঙ্কিত হয়ে পড়ে। ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কালাম, আপনি চিনলেন না, আপনার ক্ষতি হইব। ফরিনা শ্বাসকষ্ট রোগীর মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে বললেন, আমার ক্ষতি হওয়ার আর কি আছে রে লতু? লতিফা ভয় পেয়ে যায়। ফরিনা বিরতিহীনভাবে কাশছেন, যেন শ্বাস নিতে পারছেন না। সে দৌড়ে 2 তলায় ছুটে যায় পদ্মজাকে আনতে। ফরিনা ছাদের দিকে চোখ নিবদ্ধ করে হা করে কয়েকবার নিঃশ্বাস নিলেন। মনে হচ্ছে দম গলায় এসে আটকে গেছে। তিনি শূন্য, একেবারে ফাঁকা কোল। মজিদ হাওলাদার নামক নরপিচাস তার নিষ্পাপ বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস্র আমিরকে। হাওলাদার বাড়ির রক্ত থেকে তিনি তার বাবুকে পরিষ্কার রাখতে পারেননি। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পাপের পাহাড় আমির যেন কয়েক বছরেই কয়েক গুণ বড় করে তুলেছে। একজন দুঃখী মায়ের শেষ সম্বল হারিয়ে গেছে। হারিয়ে গেছে ভালোবাসারা। চলছে শুধু অভিনয়। যার কাছেই সেই অভিনয় ধরা পড়বে, তার জায়গা বন্দি ঘরে নয়তো কবরে। বাতাসটাতে বোধহয় প্রকৃতি বিষ মিশিয়ে দিয়েছে। পদ্মজার বুক জ্বলছে। বুকের ভেতরটা তীব্র দহনে পুড়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী, আমির হাওলাদার। আমিরের হিংস্র চোখ দুটি শিথিল হয়ে ভয়ে আতঙ্কে জমে যায়। মস্তিষ্ক মুহূর্তে ফাঁকা হয়ে যায়। হুট করে পদ্মজাকে দেখে তার চোখ দুটি স্বভাবসুলভ কারণে জ্বলজ্বল করে ওঠে, যা হিংস্র দেখায়। কিন্তু এই মুহূর্তে তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে। হাত থেকে বেল্ট পড়ে যায়। আর চোখে বিবস্ত্র মেয়েগুলোকে একবার দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। এ কোন সময়ে পদ্মজার উপস্থিতি? পদ্মজার গাল বেয়ে জল মেঝেতে পড়ে। আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে আসে। পদ্মজাকে ছুতেই পদ্মজা ছ্যাঁত করে উঠল। ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকায় আমিরের দিকে। আমির জোর করে পদ্মজাকে তুলল। পদ্মজা জোরে জোরে কাঁদতে থাকল। সে 2 হাতে ধাক্কা দেয় আমিরকে, কিন্তু এক চুলও দূরে সরাতে পারেনি। আমির পদ্মজার 2 হাত পিঠের দিকে নিয়ে নিজের এক হাতে চেপে ধরে, অন্য হাতে পদ্মজার মাথা বুকের সাথে চেপে ধরে বলল, কিছু দেখনি তুমি? তারপর উচ্চস্বরে কাউকে ডাকল, আরবিদ, আরবিদ, দ্রুত মেয়েগুলোকে ঢেকে দাও। আমিরের ডাক শুনে সেকেন্ড কয়েকের মধ্যে একজন দৌড়ে আসে। দেখতে শ্বেতাঙ্গদের মতো, লাল চুল,
তার হাতে কাপড়। সে দরজা পেরিয়ে মেয়েগুলোকে ঢেকে দিতে যায়। পদ্মজা কপাল দিয়ে আমিরের বুকে আঘাত করে আর্তনাদ করে বলল, ছাড়ুন আমাকে, আমার ঘেন্না হচ্ছে আপনাকে, কত নিকৃষ্ট আপনি। আমির বুঝতে পারছে না তার কি করা উচিত। আচমকা ঘটনায় সে হতবুদ্ধি হয়ে পড়েছে। পদ্মজা ধস্তাধস্তি শুরু করে। তার সারা শরীরে যেন পোকারা কিলবিল করছে। মেয়েগুলোর মধ্য থেকে একজন মেয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আপা আমরারে বাঁচান, এই লোকটা আমরারে মাইরা ফেলব। আরভিদ নামের শ্বেতাঙ্গ লোকটি চোখের পলকে মেয়েটির গালে থাপ্পড় বসালো। মেয়েটি আম্মা বলে কেঁদে ওঠে। পদ্মজার বুকের হাড়ে হাড়ে কাঁপন ধরে। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? সব দুঃস্বপ্ন হয়ে যাক, হয়ে যাক। পদ্মজা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে। আরভিদের থেকে পাওয়া কাপড়ের একটু অংশ বুকের সাথে জড়িয়ে ধরে একটা মেয়ে পদ্মজাকে দেখছে। পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা ভালো, এখানের সবার মতো খারাপ না। তাই সে অনুরোধ করে বলল, আমাদের বাঁচা না পা, আমাদের অনেক মারে ওরা। আমির কিছুতেই পদ্মজাকে হটাতে পারছে না, যেন জায়গায় জমে আছে। মেয়েটির কথা শুনে আমিরের মাথার রক্ত টকবক করে ওঠে। সে তার রক্তচক্ষু দিয়ে ভয় দেখালো। আরভিদ মেয়েটির পেট বরাবর লাথি মারে। মেয়েটি কোকিয়ে উঠে কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেল। নগ্ন দেহটি দেয়ালের সাথে ধাক্কা খেয়েই মেঝেতে পড়ে গুটিয়ে যায়। সেই গুটিয়ে যাওয়া দেহটির উপরই আরভিদ আরেকটি লাথি বসায়। মেয়েটি চিৎকার অবধি করতে পারল না। নির্মম পাশবিক অত্যাচার পদ্মজাকে হিংস্র করে তুলল। সে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল। আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে, তাই সহজেই ছিটকে যায়। পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি। আরভিদ কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা তেড়ে এসে মুখ দিয়ে অদ্ভুত উচ্চারণ করে আরভিদকে আঘাত করল। আরভিদের পরনে ঘন জ্যাকেট ছিল, তাই তার বেশি আঘাত লাগেনি। তবে সে আকস্মিক আক্রমণে ঘাবড়ে যায়। পদ্মজাকে আঘাত করতে চায়। আমির চেঁচিয়ে উঠল, আরভিদ থামো। আরভিদ থামলেও পদ্মজা থামল না। সে আবার আঘাত করতে উদ্যত হয়। ধরে ফেলল আমির। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো ফোঁস করতে থাকে। তার শরীর কাঁপছে ক্রোধে। পদ্মজার রাগ দেখে আমির প্রচণ্ড অবাক হয়। পদ্মজার রাগ সে কোনো দিন দেখেনি। ফ্রান্স থেকে তারা অনেক যন্ত্রপাতি আনে, তার মধ্যে একটি পদ্মজার হাতের ছুরি, যে ছুরির ধার বিষের চেয়েও ধারালো। সে ছুরি পদ্মজার হাতে। আমির জোর জবরদস্তি করে পদ্মজার হাত থেকে ছুরি ফেলে দিল। মেয়েগুলো ভয়ে কাঁপছে। তারা এখন পদ্মজাকেও ভয় পাচ্ছে। এত সুন্দর মেয়ের তেজি রূপ দেখে মনে হচ্ছে 1000 বছর ধরে যুবতীদের রক্ত দিয়ে গোসল করে সৌন্দর্য রক্ষা করা এক ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমির পদ্মজাকে জোর করে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে আসে। পদ্মজা হাত পা ছুটাছুটি করছে, চিৎকার করছে। দূরেই দাঁড়িয়েছিল আরেকজন লোক। তার চুলগুলো মেয়েদের মতন অনেক লম্বা, তবে ফর্সা। এত চেঁচামেচি শুনেও ভেতরে যায়নি, কারণ আমির না বললে তারা এক পাও নড়ে না। আমির পদ্মজার সাথে ধস্তাধস্তি করতে করতে বলল, মেয়েগুলোকে সামলাও, দ্রুত যাও, আরভিদকে সাহায্য করো। লোকটি আমিরের আদেশ মতো চলে গেল। পদ্মজা নিজের কান দুটি বিশ্বাস করতে পারে না। তার স্বামীর কণ্ঠে এ কি শুনছে সে? বুকের জ্বালাপোড়া বেড়ে চলেছে। মরে যেতে ইচ্ছে করছে তার। আমির পদ্মজাকে একটা ঘরে নিয়ে আসে। পদ্মজা নিজের মধ্যে নেই। সে কিরমির করছে, কাঁদছে। আমির পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দ্রুত চেয়ারের সাথে বেঁধে ফেলল। তখন পদ্মজার সুযোগ ছিল আমিরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করার, কিন্তু সে পারেনি। সে কার থেকে পালাবে? নিজের স্বামীর থেকে, যাকে সে ভালোবাসে?
যে মানুষটা তাকে বুকে নিয়ে ঘুম পাড়ায়, খাইয়ে দেয়, শত শত আবদার পূরণ করে। পদ্মজা ডুকরে কেঁদে উঠল। এক হাতের ওপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি মেনে নিতে পারছি না। আমির পদ্মজার চেয়ে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসল। তার চোখে মুখে আতঙ্ক। সে চেয়ে রইল পদ্মজার দিকে। পদ্মজা চোখ তুলে তাকালো। আমিরের চোখে চোখ পড়ে। সে ঠোঁট দুটি ভেঙে কেঁদে বলল, আপনি আমাকে বাঁধতে পারলেন? আমির কিছু বলল না। পদ্মজা বলল, আপনি ওভাবে মেয়েগুলোকে মারতেও পারলেন? আমির আগের অবস্থানেই রইল। পদ্মজা নাক টেনে বলল, এত খারাপ আপনি? এত বেশি? মেয়েগুলোকে কেন মারছিলেন? আমির শুধু চেয়েই আছে। পদ্মজা বলল, এত নিষ্ঠুর আপনি? সব দুঃস্বপ্ন হতে পারে না? আমির পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে বলল, ঋতুবান কোথায়? পদ্মজা কান্না থামিয়ে হাসল। ধারালো সেই হাসি। ঠোঁটে হাসি রেখেই বলল, আমাকে পাহারা দিতে রেখেছিলেন? মারতেও কি বলেছিলেন? যা বলছি উত্তর দাও। পদ্মজা সেকেন্ড কয়েক আমিরের মুখের দিকে চেয়ে রইল। তারপর বলল, মেরে দিয়েছি। আমির চমকে উঠল। কি? মরেনি, হাসপাতালে আছে। আবারও পিনপতন, নীরবতা। পদ্মজা আমিরকে দেখছে। যে মুখে মায়া ছাড়া কিছু দেখত না সে, আজ সে মুখটাই চিনছে না। বুকের ভেতরটা কেমন করছে। আল্লাহ যেন বুকের ভেতর জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছে। পদ্মজার মস্তিষ্কের সব প্রশ্ন উধাও হয়ে গিয়েছে। শুধু দেখছে আমিরকে, ভাবছে আমিরকে নিয়ে। পদ্মজা ম্লান হেসে জানতে চাইল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে ছুরি চালাবেন নাকি রামদা? মারার জন্য আর কিছু কি আছে? আমির নিশ্চুপ। সে নিজেও জানে না সে কি করবে। পদ্মজা বলল, পশুরা কাউকে ভালোবাসে? আমির মুখ খুলল, বাসে বোধ হয়। পদ্মজা হাসল। হাসতে হাসতে চেয়ারে হেলান দিল। তারপর আবার সোজা হয়ে বসল। গুরুতর ভঙ্গিতে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিন। অসম্ভব। আমি ঠিক ছাড়িয়ে নেব। আর কিছু করো না। কি করবেন? খুনি তো। একটু ভয় ডর ঢুকাও মনে। বিশ্বাস করুন, আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। আমির চকিতে তাকালো। পদ্মজা কথাটা বলে কাঁপতে থাকল। নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি বলাচ্ছে? এই কথাটা সে মন থেকে বলেনি। সে কিছুতেই এমন কথা বলেনি। আমির নিজেকে সামলে নিয়ে বলল, ভালোই তো ছিলাম আমরা। মুখোশধারীর সাথে আবার ভালো থাকা? একদম মায়ের মতো হয়েছ। নিখুঁত অভিনেতা। বাধ্য হয়ে। কে করেছে বাধ্য আপনাকে? তোমার আদর্শ, তোমার পবিত্রতা। আপনি কলুষিত করেছেন। বিয়ে করেছি। কেন করেছেন? ভোগ করে মেরে নদীতে ভাসিয়ে দিতেন, তাহলে ভালোবেসে আজকের নারকীয় যন্ত্রণার সহ্য করতে হতো না। সব ভুলে যাও, রানীর হালে থাকবে। আমিরের কণ্ঠে জোর নেই। সে পদ্মজাকে চিনে। পদ্মজাকে সে এতদিন অন্ধকারে রাখলেও পদ্মজা তাকে আলোতে রেখেছিল। সেই আলো দিয়ে আমির চিনতে পেরেছে পদ্মজাকে। পদ্মজা অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয়, কিন্তু চেষ্টা তো করতে হবে। আজও পদ্মজা জানতে পারত না কিছু, যদি সে ঝড়ের কবলে না পড়ত। গুটি ওলটপালট হয়ে গেছে। এরই বোধহয় বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। পদ্মজা ছলছল চোখে আমিরকে দেখে। সে চোখের সামনে সবকিছু দেখেও যেন বিশ্বাস করতে পারছে না। সর্বাঙ্গে যে কষ্টটা হচ্ছে, শরীর থেকে রুহু বের হয়ে যাওয়ার সময় বোধহয় তেমন কষ্ট হয় না। পদ্মজা ঝরঝর করে কেঁদে দিল। এ কেমন নিয়তি তার! যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ প্রেমের কথা বলা মানুষটা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ঠান্ডা মাথায় ভাবছে তাকে নিয়ে এখন কি করা যায়। পদ্মজা তার হাতের চুড়িগুলোর দিকে তাকালো।
চুড়ি দুটো তার মায়ের। মায়ের কথা খুব মনে পড়ছে। এই পৃথিবীতে তার একমাত্র ছায়া, একমাত্র ভরসার স্থান ছিল তার মা। মা মারা গেল, তারপর সেই স্থানটা পরিবর্তন হলো আমিরের নামে। সেই মানুষটার রূপ এইভাবে গিরগিটির মতো পাল্টে গেল? না, পাল্টে যায়নি, এমনটাই ছিল, শুধু মুখোশ পড়েছিল, ছদ্মবেশী। মেয়েগুলোর চিৎকার ভেসে আসে, তাদের অত্যাচার করা হচ্ছে খুব। কিছু একটা দিয়ে পিটাচ্ছে, ফ্যাচ ফ্যাচ শব্দ হচ্ছে। কোন বাবা মায়ের চোখের মণিদের এভাবে অত্যাচার করা হচ্ছে? পদ্মজা চিৎকারগুলোকে ইঙ্গিত করে বলল, আপনার কষ্ট হয় না? একটুও হয় না? আমিরের ভাবান্তর হলো না, সে চিন্তায় মগ্ন। তার ছক উল্টে গেছে, এমন এক জায়গায় এসে ছক উল্টেছে যে আর ঠিক করার উপায় নেই। নতুন করে সাজালে সেখান থেকে হয় পদ্মজা, নয় এত বছরের পাপের সাম্রাজ্য ত্যাগ করতে হবে। তুখোর আমির মনে মনে পরিকল্পনা করল, আপাতত যে কাজের জন্য তার ছুটে আসতে হয়েছে অলন্দপুরে, সে কাজটা সম্পন্ন করতে হবে। এই চাপটা মাথার ওপর থেকে গেলে তারপর অন্য কিছু। কয়েকটা দিন পদ্মজাকে নজরে রাখতে হবে। কিন্তু যদি সেই কাজ করার পথেই পদ্মজা দেয়াল হয়ে দাঁড়ায়? পদ্মজা চেয়ার ছেড়ে ছুটতে চাইছে, ছটফট করছে। সে আমিরকে অনুরোধ করল, শুনছেন আপনি? ওদের মারতে নিষেধ করুন। আপনার বুক কাঁপছে না? ওদের কান্না অনুভব করুন। ওদের কষ্ট হচ্ছে অনেক, পুরো শরীরে রক্ত ছিল, তার উপর আবার মারছে। আমি সহ্য করতে পারছি না। আমির চুপ করে তাকিয়ে আছে পদ্মজার দিকে, তার চোখের পলক পড়ছে না। চাইলেও আর অজুহাত দেয়া সম্ভব নয়, অজুহাত দেওয়ার মতো কিছুই নেই। এবার যা হবে সরাসরি হবে। পদ্মজার কান্না বেড়ে যায়। পদ্মজা কি মেয়েগুলোর জন্য কাঁদছে, নাকি নিজের স্বামীর সমর্থনে মেয়েগুলো অত্যাচারিত হচ্ছে বলে কাঁদছে? কে জানে। সময় নিজের গতিতে ছুটতে ছুটতে মাঝ রাত অবধি চলে এসেছে। সেই তখন থেকে আমির পাথরের মতো বসে আছে, কথাও বলছে না, যাচ্ছেও না। পদ্মজা হাজারটা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তার গলা শুকিয়ে গেছে। আমির মাঝে শুধু একটা অনুরোধ রেখেছে পদ্মজার। পদ্মজা বলেছিল, সে যে আমিরের কাছে আছে সেটা যেন ফরিনাকে জানানো হয়। তিনি খুব অসুস্থ, চিন্তা করবেন। আমির পদ্মজার এই অনুরোধ রাখে, তবে ফরিনা এত অসুস্থ শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি। ঘণ্টা দুয়েক পূর্বে আচমকা মেয়েগুলোর কান্না আর্তনাদ বন্ধ হয়ে যায়। মেয়েগুলোকে কেন এভাবে মারা হচ্ছে তাও আন্দাজ করতে পারছে না পদ্মজা। একবার মনে উকি দিয়েছিল নারী পাচারের কথা, কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারল না, কারণ পাচার করার উদ্দেশ্যে থাকলে এভাবে মারত না, পাশবিক নির্যাতন করত না। এছাড়া সে এটাও আন্দাজ করতে পারছে না এত রহস্যের উদ্দেশ্য কি। শুধু এতটুকু বুঝতে পারছে, তার দেখা সব খারাপের গুরু তার স্বামী। পদ্মজা তার ক্লান্ত ঘোলা চোখ দুটি আমিরের দিকে তাক করে দুর্বল কণ্ঠে বলল, এভাবেই বেঁধে রাখবেন? মেরে ফেলার পরিকল্পনা থাকলে মেরে ফেলুন না। পদ্মজা ভেবেছিল আমির বোধহয় উত্তর দেবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে আমির বলল, তোমার কেন মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে? কেন? কখনো কাউকে খুন করেননি? অভিজ্ঞতা নেই? তাচ্ছিল্যের সাথে বলল পদ্মজা। আমির শান্ত স্বরে বলল, অন্যরা আর তোমার মধ্যে পার্থক্য আছে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, মানে অন্যদের খুন করেছেন? আমির জবাব দিল না। পদ্মজা উত্তেজিত হয়ে পড়ল, কাকে করেছেন? কয়জনকে করেছেন? আব্দুল ভাইকে কি আপনি মেরেছিলেন? আমির চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বলল, না। তাহলে কাকে? এত কথা কেন বলছো? মেয়েগুলোকে ছেড়ে দিন, কি লাভ ওদের মেরে আটকে রেখে? আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ঘর থেকে চলে গেল। পদ্মজার বুকের ভেতর হাহাকার লেগে যায়। বুকের আগুনটাকে চেপে ধরে ভাবে, তাকে স্বাভাবিক হতে হবে। মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে, কি কাজ চলে এখানে, সেটা জানতে হবে।
তারপর তার স্বামীর সাথে বোঝাপড়া হবে। কথাগুলো ভেবে পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। তখন একটা হুল্লোড় কানে আসে, অনেকগুলো মেয়ের আকুতি। আবার মারছে? না, মারছে না। মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তারা বাম দিকে আছে, আর 10-12 জন একসাথে আছে। তবে কি এরা অন্য দল? এখানে আরও মেয়ে আছে? পদ্মজা কান খাড়া করে শোনার চেষ্টা করল। আমিরের কণ্ঠ ভেসে আসছে, সে মেয়েগুলোকে খাওয়ার জন্য বলছে। তারপর একজনকে আদেশ স্বরে বলল, রাফিদ, দেখো এরা যেন ঠিক করে খায়, আর সবার বাঁধন একসাথে খুলে দিবে না, একজন একজন করে খুলবে, আর চেঁচামেচি যেন না করে। খাওয়া শেষ হতেই হাত মুখ বেঁধে ফেলবে। আমি আরবিদকে পাঠাচ্ছি। আরবিদ কোথায়? উত্তরে আরেকটি পুরুষ কণ্ঠ কি বলল পদ্মজা বুঝতে পারল না। সেই পুরুষ কণ্ঠটি ছাপিয়ে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে। ভাই, আমারে চাইরা দেন, আমার কয়দিন পর বিয়া, অনেক কষ্টে আমার বাপে আমার বিয়া ঠিক করছে। তারপর আর কোনো সারা শব্দ আসেনি। ঘৃণায় পদ্মজার চোখ বুজে আসে, চোখ ছাপিয়ে জল নামে। তার কিছুক্ষণ পর আমির আসলো। পদ্মজা কান্না থামিয়ে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে রইল। আমির বলল, খাবার আসছে, খেয়ে নাও। খাবো না। পদ্মজার তীক্ষ্ণ বাক্যবান। বিষ দেইনি, লতিফার রান্না, খেতে পারবে। পদ্মজা চমকে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। লতিফা যে এই বাড়ির রহস্যের সাথে যুক্ত সেটা পদ্মজা আন্দাজ করতে পেরেছিল। এবার বুঝেছে লতিফার কাজ কি। আমির বলল, কি হলো? পদ্মজা বলল, আমার একটা উত্তর দিন। তোমার তো প্রশ্নের অভাব নেই। এখানে আরও মেয়ে আছে? আপনার কি নারী ব্যবসা আছে? শেষ প্রশ্নটা করার সময় পদ্মজার কণ্ঠ কাঁপে। আমির শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, খাবে নাকি সেটা বলো। আপনি আমাকে হারাম টাকায় রানী করেছিলেন? টাকা টাকাই হয়, হারাম হালাল নেই। মুসলিম তো আপনি নাকি? আমাদের কোনো ধর্ম নেই। কি সব বলছেন আপনি? হ্যাঁ, মাথা ঠিক আছে? উত্তেজিত হয়ে পড়ল পদ্মজা। এরকম ফ্যাস ফ্যাস করে কাদার স্বভাব তো তোমার ছিল না। মন আছে আপনার? পৃথিবীর বুকে এমন কোন নারী আছে যে 6 বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী, খুনি, অত্যাচারী, নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না, কাঁদবে না? এজন্যই তো জানাতে চাইনি। জানতে গেলে কেন? আপনি আপনার নষ্ট জীবনের সাথে আমাকে জড়ালেন কেন? নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম। তোমাকে তো ভালোটাই দেখিয়েছি। তুমি চাদর তুলতে গেলে কেন? এখন সব দোষ আমার, তাই না? আপনি খোলস কেন পড়লেন? শয়তান শয়তানের মতোই থাকতেন। নিজের জীবনকেও নরক বানালে, সাথে আমারও। মেয়েগুলোকে মেরে কি শান্তি পান? কেন মারেন? এসব করে কি লাভ? ছেড়ে দিন সব কিছু। আমরা একটা ছোট ঘরের সুখে থাকব। আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে না। আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম। মন থেকে এটা মানছ? কোনটা? আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না? পদ্মজা কি বলবে ভেবে পায় না। যে মানুষটার মনে অন্যদের জন্য মায়া দয়া নেই, পশুর মতো যার আচরণ, সে কি করে কাউকে ভালোবাসতে পারে? এই সমীকরণটা কিছুতেই মানতে পারছে না সে। পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আপনাকে ক্ষমা করা ঠিক না। আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। আপনি সব কিছু ছেড়ে দিন, মেয়েগুলোকে ছেড়ে দিন, তওবা করুন। আমরা দূরে চলে যাব, সুখে শান্তিতে থাকব। অনেক আশা নিয়ে উন্মাদের মতো কথাগুলো বলল পদ্মজা। অন্যায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া পদ্মজার মুখে এহেন কথা আশা করেনি আমির। তবুও সে পদ্মজার মনের মতো উত্তর দিতে পারল না। সে পদ্মজার আশায় বালি ঢেলে দিয়ে বলল, তুমি সব ভুলে যাও। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই মানুষটার সর্বস্ব জুড়ে সে নেই। যদি থাকত, সব কিছু ছেড়ে ছুড়ে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করত। পদ্মজার বুকের ক্লান্ত সূক্ষ্ম ব্যথাটা আবার বড় আকার ধারণ করে। আমির পদ্মজার বাঁধন খুলে দিল। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, খুলে দিলেন যে? খাবে, চলো। যদি এখন পালিয়ে যাই? কোথায় যাবে? কার কাছে যাবে? জানেননি যখন আপনি ছাড়া আমার কেউ নেই, আপনি আমার শেষ আশ্রয়, তাহলে ফিরে আসুন না আমার কাছে। আবার কাঁদছ?
পদ্মজা লম্বায় আমিরের কাঁধ অবধি। সে ছলছল চোখে তাকিয়ে থাকে আমিরের দিকে। রক্তজবা ঠোঁট দুটি চোখের জলে ভিজে ছপছপ করছে। আমিরের চোখের দৃষ্টিতে যেন প্রাণ নেই, নিষ্প্রাণ, শীতল। পদ্মজা আচমকা আমিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আমির 2 পা পিছিয়ে যায়। পদ্মজা জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না। আমি আমি বেঁচে থেকেও মরে যাব। আমার ভালোবাসাকে এভাবে পর করে দিবেন না। আমার মনে আছে একবার আমি রাগ করে 2 দিন কথা বলিনি। তখন আপনি বলেছিলেন আমাকে এভাবে অচেনা হতে দেখে আপনার কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষের অচেনা রূপের মতো ভয়ানক কষ্ট দুটো নেই। এখন আমার সে ভয়ানক কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন? আমি সব ভুলে যাব। আপনি ভালো হয়ে যান। মেয়েগুলোকে ছেড়ে দিন, ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন। আমির এক হাত রাখে পদ্মজার মাথার উপর। পদ্মজা অশ্রু ভরা চোখে তাকায়। আমির পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল, গালে ব্যথা পেয়েছ কি করে? এতক্ষণে দেখেছেন? না, সেদিন জঙ্গলে এসেছিলাম, কাটা লেগেছিল। তারপর রেদোয়ার মেরেছিল? কেন আসতে গেলে? সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের আরেক জগৎ থাকে। সেই জগতে পবিত্র মানুষদের ঢুকতে নেই। ভেঙে ফেলেন সব। নিজের হাতে যত্ন করে করা সাম্রাজ্য ভাঙা যায় না। পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন? আমাদের ভালোবাসাকে কেন বলি দিবেন? আমার রক্ত ভালো না। কেউ আমাকে পশু বললে আমার আনন্দ হয়। তাহলে আপনি ছাড়বেন না কিছু? না। পদ্মজা নিরাশ হয়ে বসে পড়ে চেয়ারে। আমির বলল, খাবে নাকি খাবে না? আমি এখানে খেতে আসিনি। তাহলে না খেয়েই থাকো। পদ্মজা চুপ থাকে, নিজের মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করে। খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে, মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এখন নিজেকে এভাবে ভেঙে যেতে দেওয়া যাবে না। সে লম্বা করে বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলল, খাবো। আমির বের হয়ে যায়। সেদিন রাতে আর ফিরে আসেনি। মেয়েদের মতো সিল্কি লম্বা চুলের লোকটি খাবার নিয়ে আসে। তার নাম রাফেদ। পদ্মজা যতক্ষণ খায় দাঁড়িয়ে থাকে। পদ্মজার খাওয়া শেষ হতেই রাফেদ পদ্মজাকে বাঁধতে চাইলে তখন পদ্মজা প্রশ্ন করল, উনি কোথায়? আপনি কেন বাঁধছেন? বাইরে গিয়েছেন। আমাকে বলেছেন আপনার খাওয়া শেষ হলে বেঁধে রাখতে। কি করতে গিয়েছে? এত সব বলতে পারবো না। স্যার অনেক রাগী। স্যারকে রাগাবেন না। যা বলবে মেনে নেবেন। আপনার স্যার তো আমাকে ভয় পায়। আমার কথা সারাক্ষণ এই ঘরে ছিল। ভয়ে কেঁপেছেনও। বিশ্বাস করুন। রাফেদ হাসল। এই হাসিকেই বোধহয় বলে শয়তানের মতো হাসা। মজা করছেন? আচ্ছা, ওই ওই সাদা খরগোশটা কোথায়? খরগোশ? ওই যে সাদা দেখতে। আর দিত বা এরকম কোনো নাম? তা জেনে আপনি কি করবেন? রাফেদ এগিয়ে আসে বাধার জন্য। পদ্মজা আর চোখে কিছু একটা খোঁজে, কিন্তু রাফেদকে আক্রমণ করার মতো কিছু পেল না। ঘরে কিছু বলতে 2টো চেয়ারই আছে। চেয়ারগুলো কি খুব ভারী? একবার চেষ্টা করে দেখা উচিত। পদ্মজা 2 পা পিছিয়ে যেয়ে বলল, আপনাদের বাড়িটা অনেক সুন্দর। পাতালে বাড়ি আমি কখনো দেখিনি। একটু ঘুরে দেখি। আমারও উনি ঘর বানিয়েছেন, তাই না? এটা স্যারের বানানো না। তাহলে কার? রাফেদ পদ্মজার ন্যাকামি বুঝে যায়। সে তেড়ে আসে। পরপুরুষের সাথে ধস্তাধস্তিতে পদ্মজার মন সায় দিচ্ছে না। এখান থেকে পালালেও বাইরে আরেক শয়তান আছে। পালিয়েও লাভ নেই। তার চেয়ে এখানে থেকেই পরিস্থিতি বোঝা উচিত। পদ্মজা দ্রুত চেয়ারে বসে পড়ে বলল, ধস্তাধস্তি করবেন না। আমি বসে পড়েছি, আপনি বাঁধুন। রাফেদ পদ্মজাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায়। পদ্মজা চোখ ঘুরিয়ে চারপাশ দেখে। ঘরের ছাদ অনেক উঁচুতে। মনে মনে আন্দাজ করার চেষ্টা করে মাটির কতটা নিচে আছে সে। বেশ অনেকক্ষণ পার হওয়ার পর পায়ের শব্দ পাওয়া যায়। পদ্মজা দরজার দিকে তাকিয়ে থাকে। আমির প্রবেশ করে। তার হাতে মলম জাতীয় কিছু। পদ্মজা কিছু না বলে চুপ করে বসে থাকে। আমির পদ্মজার দিকে মলম এগিয়ে দিয়ে বলল, ঔষধপত্র নিয়ে আসা উচিত ছিল। আমি কি জানতাম নাকি এখানে আমার বর শয়তানের রাজত্ব নিয়ে বসে আছে? খুব কথা বলছো। মেয়েগুলোকে ছেড়ে দিন। এক কথা বারবার বলো না।
আমাকে ভালোবাসেন না? পদ্মজা তার মায়াময় দৃষ্টি দিয়ে আবিষ্কার করে আমিরের চোখে প্রাণ এসেছে। সঙ্গে সঙ্গে পদ্মজার মনের জানালার পাল্লা খুলে গিয়ে মুঠো মুঠো বাতাস প্রবেশ করে। অশান্তিতে অবশ হয়ে যাওয়া মন মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে। আমির পদ্মজার প্রশ্নের জবাবে কিছু বলল না। হাতের বস্তুটি পদ্মজার পায়ের কাছে রাখল। তারপর পদ্মজার বাঁধন খুলে দিয়ে বলল, গালে পায়ে লাগিয়ে নিও, দরজায় ধাক্কাধাক্কি করো না। বলেই সে বেরিয়ে যায়। দরজা বাইরে থেকে তালা মেরে দেয়। পদ্মজার চাঙ্গা হয়ে যাওয়া মনে আবার মেঘ জমে। সে মেঝেতে দ ভঙ্গিতে বসে পড়ে। পদ্মজার কান্না যেন থেমে থেমে চারিদিকে ঘুরে বেড়াতে লাগল। তুষার কথা বলতে গেল, কিন্তু ফুটল না। পদ্মজার বিষাদ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল। পদ্মজা দুই হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করল। মেয়েটার কান্না রোগ বোধহয় সেদিন থেকেই হয়, যেদিন জানল তার স্বামীর আসল পরিচয়। তুষার থামতে বলল না, পদ্মজাকে কাঁদতে দিল। অনেকক্ষণ কাদার পর পদ্মজা পানি খেতে চাইল। তাকে পানি দেওয়া হলো। তারপর চুপ হয়ে যায়। নেমে আসে পিনপতন নীরবতা। যতক্ষণ না তুষার আর প্রশ্ন করবে, পদ্মজা কিচ্ছু বলবে না। তাই তুষার নীরবতা ভেঙে বলল, তার অন্যায় জেনেও তাকে আপনি মাফ করতে চেয়েছিলেন। রাতের এইটুকু শুনে তো মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে কখনো খুন করতে পারেন। পাগলের মতো ভালোবেসেও তার বুকে ছুরি চালানোর সাহস হলো কি করে? পদ্মজা তুষারের উৎসুক মুখটার দিকে তাকিয়ে হেসে দিল। ফিসফিসিয়ে বলল, মুক্তি দিয়েছি, মুক্তি। আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল, তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন। পদ্মজা উদাসীন হয়ে কিছু একটা ভাবল। তারপর বলল, দুর্বল ছিল নাকি? আমার তো তাই মনে হচ্ছে। আমি ওনাকে খুব ভালোবাসি স্যার। পদ্মজার কণ্ঠটা কেমন যেন শোনায়। সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসে তার জন্যই কাঁদছে। কি অবাক কাণ্ড! তুষার বলল, আপনার ভাষ্যমতে তিনি একজন শয়তান ছিলেন। শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি? হয়েছে। তাহলে সেটা কি করে ভালোবাসা হলো? পদ্মজা কাঁদতে থাকল। কাঁদতে কাঁদতে বলল, যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসায় দোষগুণের স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা গুণী খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না। তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড়সড় পাথর। আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার তীব্রতা তাকে কাতর করে তুলেছে। বারবার মনে হচ্ছে সেই মানুষটাও বোধহয় পদ্মজাকে ভালোবাসত, কিন্তু পাপ তাকে গ্রাস করে ফেলেছিল। সে কি কখনো পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিল? প্রশ্নটা তুষারের মনে আসতেই তার উত্তেজনা বেড়ে যায়। পদ্মজাকে প্রশ্ন করে, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন? তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? তুষারের প্রশ্নে পদ্মজা থম মেরে গেল। শূন্যে দৃষ্টি রেখে আওড়ালো, চেষ্টা কি করেছিলেন? করেছিলেন কি? তুষার হাঁসফাঁস করা অস্বস্তিকর ভ্যাপসা গরমে অধৈর্য হয়ে ওঠে। পদ্মজা তখনও শূন্যে দৃষ্টি রেখে বিড়বিড় করছে। মেয়েটা যেদিকে তাকায় সেদিকেই তাকিয়েই থাকে। তুষার রুমাল দিয়ে কপালের ঘাম মুছে ডাকল, মিস পদ্মজা। পদ্মজা তাকালো। তার চোখ দুটি ফোলা, আর ঠোঁট দুটি সবসময় তীর তীর করে কাঁপে। তুষারের তীক্ষ্ণ চোখ দুটির দিকে তাকিয়ে পদ্মজা বলল, আমার ফাঁসি কবে হবে? এত দেরি হচ্ছে কেন? পদ্মজার কণ্ঠে ফাঁসির জন্য আকুতি। একটা মানুষ কতটা নিঃস্ব হলে পৃথিবী থেকে মুক্তি চায়? তুষারের ধারণা নেই। সে তার ভেতরের মায়া লুকিয়ে গাম্ভীর্য বজায় রেখে বলল, আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিলেন না তো? পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, কোন প্রশ্ন? মুহূর্তে ভুলে গিয়েছে। তুষার অবশ্য এতে রাগল না। সে আবার প্রশ্ন করল, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন? তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? আগে বলুন, পিশাচের মতো যাদের আচরণ, তারা কাউকে ভালোবাসতে পারে? তুষার তার বিচক্ষণ মস্তিষ্ক দিয়ে ভাবল, ভেবে বলল, পারে। তারা কম মানুষকে ভালোবাসে।
কিন্তু যাকে ভালোবাসে তার সাথে সব ভালো করে, আর যার সাথে খারাপ তার সাথে খারাপই। তবে এদের বিচার সিদ্ধে বাধা পড়লে তখন ভালোবাসা তাকে কিনা আমার জানা নেই। পদ্মজা উদাস হয়ে বলল, আমি সব জেনে যাওয়ার পর কখনো মনে হতো তিনি ব্যাকুল আমার জন্য, আর কখনো মনে হতো আমার সামনে স্বয়ং শয়তান দাঁড়িয়ে আছে। এই ভালো এই খারাপ, উনি উন্মাদের মতো হয়ে যেতেন। কি করছেন না করছেন তা যেন নিজেও বুঝতেন না। আই থিঙ্ক তিনি দুটো জীবন নিয়েই বেঁচে থাকতে চেয়েছিলেন। তারপর সময় চলে আসে একটা বেছে নেয়ার, তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পদ্মজা চকিতে তাকালো, অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, মানসিকভাবে বিপর্যস্ত। শিশির ভেজা ঘাসে পা দিতেই সর্বাঙ্গ শীতল হয়ে উঠছে। ব্যাপারটা পূর্ণার বেশ ভালো লাগছে। সে ভোরের নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এসেছে তার বোনের খবর যেন পাওয়া যায়। এখন সে উত্তরের হাওরের পাশে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। ভোরের দমকা বাতাস ও কুয়াশায় তীব্র শীতে সে কাঁপছে, তবুও ভালো লাগছে। পূর্ণার শীতে কাঁপতে খুব ভালো লাগে। কি আশ্চর্য ভালো লাগা! মৃদুল কুয়াশা ভেদ করে পূর্ণার সামনে এসে দাঁড়ালো। পূর্ণার পরনে বেগুনি রঙের সোয়েটার, তার কাঁপুনি চোখে পড়ার মতো। মৃদুল তার গায়ের শাল দিয়ে পূর্ণার মাথা ঢেকে দিল, বলল, এই ঠান্ডার মধ্যে টুপি ছাড়া ঘর থেকে বাইরে হইছো কেন? আর জুতা খুলছো কেন? পরো পরো শব্দটি ধমকে উচ্চারণ করল। পূর্ণা দ্রুত জুতা পরে নিল, বলল, শাল দিয়ে দিলেন যে, আপনার ঠান্ডা লাগবে না? আমারে দেখা লাগে আমার ঠান্ডা লাগতেছে। গেঞ্জি পরছি, তার উপর শার্ট, তার উপর সোয়েটার, এই যে গলায় মাফলার, মাথায় টুপি, হাত পায়েও মোজা আছে, এরপরে আমার ঠান্ডা লাগবো? পূর্ণা হেসে বলল, না। তার পরপরই বলল, আজ দুপুরে না আবার যাবেন বলছিলেন? যাব তো, লিখন বাইরে নিয়ে যাব। পদ্মজা ভাবি আমির ভাইয়ের সাথে যখন আছে ভালোই আছে, তবুও খোঁজ নিব আমি, এত চিন্তা করিও না। পূর্ণা অন্য মনস্ক হয়ে বলল, আচ্ছা। খাই আইসো? মৃদুলের ফর্সা গাল, সহজ সরল দুটি চোখ, জোড়া ভ্রু আর গোলাপি ঠোঁটগুলো এক নজর দেখে পূর্ণা বলল, আপনি খেয়েছেন? আর খাওয়া? কেন কেন খাননি? জাকির রে চিনো না? জাকিরের বাড়ি তুটছি, ওর আম্মা গেছে বাপের বাড়ি, ওর আব্বা আর আমি একসাথে আসিলাম। রাতবো কে? জাকিরের দাদি কোথায়? বুড়ির অসুখ। আচ্ছা বাদ দাও। বাদ দেবো কেন? ফুপা কয়টা কথা বলেছে বলে এভাবে বাড়ি ছেড়ে দিবেন? নিজেরই তো ফুপা। আত্মসম্মান বলে তো একটা কথা আছে। পদ্মজা বাবির খোঁজটা তোমার দেওয়ানার লাগিয়ে আসি, নাইলে রাইতেই চাইতাম গা। আমার এত বড় বাড়ি রেখা আমি এখানে কথা শুনে পড়ে থাকুম কেন? পূর্ণা রুদ্ধশ্বাস কণ্ঠে জানতে চাইল, তাহলে আজ চলে যাবেন? মৃদুল পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে আর চোখে পূর্ণার দিকে তাকালো। পূর্ণার চোখ বড় বড় করে উত্তরের আশায় তাকিয়ে আছে। মৃদুল মুচকি হাসল। মৃদুলের হাসি দেখে পূর্ণা উসখুস করে বলল, হাসার কি বললাম? তুমিও চলো। কোথায়? আমার বাড়িতে। ধুর, এ হয় নাকি? মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে চিন্তিত ভঙ্গিতে বলল, সব পুরুষরা তো বিয়া করে বউ নিয়ে নিজের বাড়িতেই যায়, তাহলে আমার বেলা এ হয় না কেন? মৃদুলের কথায় পূর্ণা বাকরুদ্ধ। মৃদুল তাকে বিয়ের কথা বলেছে? পূর্ণার শ্যামবর্ণের মায়াবী মুখটায় লজ্জারা জমে বসে, ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে। সে উল্টো দিকে হাঁটা শুরু করল। মৃদুল বলল, চলে যাইতেছ কেন? আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে যাইও না। যাচ্ছি। কথা হনো। পূর্ণা থামে না, তাই মৃদুল দৌড়ে আসে পূর্ণার পাশে, হাঁপাতে হাঁপাতে বলল, এত শরম পাও কেন? পূর্ণা লজ্জা শরম আর নিতে পারছে না। মৃদুলের কথায় সে লজ্জায় ঝিমিয়ে যাচ্ছে, তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, আমাদের বাড়িতে চলুন, খেয়ে যাবেন। খাওয়ান যায়।
বাসন্তী খালার রান্না কিন্তু এক্কেবারে খাঁটি। আপনি তো বড় আম্মার রান্না সব খেয়ে দেখেননি, খেলে বুঝতেন কত মজা। তাহলে তো এই বাড়িতে জামাই হতেই হবে। পূর্ণা হেসে দিল। বেশি লজ্জা পেলে মানুষ হাসি আটকে রাখতে পারে না। পূর্ণার বেলাও তাই হলো। তারা দুজন গল্প করতে করতে মোড়ল বাড়িতে আসে। পথে ঘাটে অনেকের সাথে দেখা হয়। সবাই জহুরি চোখে তাদের দেখে। তাতে অবশ্য মৃদুল পূর্ণার যায় আসে না। দুজন একই রকম। তারা সমাজকে উপেক্ষা করে নিজেদের আনন্দ নিজেরা বুঝে নিয়েছে। কিন্তু সমাজকে উপেক্ষা করতে চাইলেও কি উপেক্ষা করা যায়? এই সমাজ নিয়েই তো বাঁচতে হয়। দুপুরে মৃদুল লিখনের খোঁজে গেওয়াপাড়ার বড় ধান খেতে আসলো। ধান ক্ষেতের মাঝে শুটিং চলছে। একটা সুন্দর গ্রাম্য গানের তালে লিখন নাচছে। মাথায় গামছা বাঁধা, পরনে লুঙ্গি শার্ট, সব বেশভূষাতেই তাকে সুন্দর লাগে, আকর্ষণীয়। দূরের পথের বট গাছের আড়ালে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের স্বপ্নের পুরুষকে দেখছে, যার সামনে দাঁড়ানোর সাহস এবং ক্ষমতা কোনোটাই তাদের নেই। লিখনের সাক্ষাৎ তাদের ঘুম কেড়ে নেয়। মৃদুল দাঁড়িয়ে থেকে শুটিং দেখে। লিখনের খেয়ালে মৃদুল পড়তেই সে হাত নাড়ায়। মৃদুলও হাত নাড়ালো। শুটিং শেষ হতেই লিখন আসে। মাথা থেকে গামছা ছড়াতেই ঝাঁকড়া চুলগুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। সে মৃদুলের সাথে করমর্দন করে বলল, দুঃখিত তোমাকে অপেক্ষা করতে হলো। আমার ভালোই লাগতেছিল। একজন দুটো চেয়ার নিয়ে আসে। লিখন বলল, বসো। দুজন বসল। মৃদুল বলল, ও বাড়িতে যাচ্ছি, তুমি যাবা তো? যাব। তবে আমি বাড়ির চেয়ে দূরে থাকব। বাড়ির ভেতর বা কাছে যাব না। এটা ভালো দেখাবে না। খারাপ দেখাইব কেন? আর বলো না। একজন মজার ছলে আজ আমাকে বলেছে, আমাকে হাওলাদার বাড়িতে দেখা যায় সব সময়। কার জন্য যাই? পদ্মজার জন্য নাকি? আমাদের আগে কোনো সম্পর্ক ছিল নাকি? এমন অদ্ভুত সব কথা। কিন্তু গিয়েছি মাত্র 2 দিন। একজনের মুখ থেকে আরেকজনের মুখে এভাবে কথা ছড়িয়ে গেলে পদ্মজার জন্য খুব খারাপ হবে, সম্মানহানি হবে। মানুষ মিথ্যা কইলে হইব? তোমাকে আমি আগেও বলেছি, পদ্মজা একবার অসম্মানিত হয়েছে। এজন্য আমার খুব ভয় করে। আমারই একটাই ভয়, মিথ্যে হোক অথবা সত্য, পদ্মজার দুর্নাম হোক, সেটা চাই না। তাইলে যাওনের কি দরকার? লিখন হাসল, হেসে বলল, রাগ করো না মৃদুল। 6 বছর আগ থেকেই আমার নামের সাথে পদ্মজার নাম জড়িয়ে একটু কানা ঘুষা আছে। এখন যদি বারবার ওই বাড়িতে যাই, মানুষ অনেক কথা বানাবে। বুঝছি ভাই, রাগ করি নাই। তাহলে চলো, আমি কাপড় পাল্টে নিই, তারপর যাব। দুজন চলে আসে হাওলাদার বাড়িতে। লিখন হাওলাদার বাড়ির চেয়ে দূরে একটা মাঠে অপেক্ষা করে। দারোয়ান মৃদুলকে ঢুকতে দিল। মৃদুল দারোয়ানের পেটে থাপ্পড় দিয়ে বলল, শালার পেটলা, এখন ঢুকতে দিলি কেন? বড় চাচাই কইছে। মৃদুল আলগা ঘরের বারান্দায় দেখল মজিদকে। সে দারোয়ানের মাথায় একটা টোকা দিয়ে আলগা ঘরে চলে আসে। মজিদ হাওলাদার চেয়ারে বসে বই পড়ছেন। এই মানুষটা মৃদুলের খুব পছন্দের। এমন সৎ উদার মানুষ সে দুটো দেখেনি। দেখলেই ভক্তি চলে আসে। অলন্দপুরের মানুষ সুখী এই মানুষটার জন্যই। সবসময় বাইরে থাকেন, হুটহাট বাড়িতে পাওয়া যায়। মৃদুল মজিদের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম মামা। মজিদ হাওলাদার বই থেকে চোখ তুলে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মৃদুল নাকি? জি মামা। তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছ? রাতে দেখলাম না। মৃদুল মাথা নত করে বলল, আলম ভাইয়ের বাড়িতে, জাকিরের আব্বা। তুমি আমার বাড়ি রেখে অন্যের বাড়িতে গিয়ে থাকছো, এটা ঠিক না মৃদুল। আমি অসন্তুষ্ট হয়েছি। কেউ অপমান করলে কি আর থাকা যায়? শুনছি আমি, এটা খলিলের বাড়ি নাকি আমার বাড়ি? তুমি এখানেই থাকবে। আইজ চইলা যামু বাড়িত। এই তো তোমার রাগের কথা, রাগের সিদ্ধান্ত। আর কয়টা দিন থেকে যাও। ফুপার কথা রাখো। তোমার আব্বা শুনলে কি বলবেন? আব্বারে কইতাম না। যা বলছি শোনো।
আচ্ছা মামা, যাও ঘরে যাও। দুপুরে খেয়েছো? না খেলে খেয়ে নাও। যাইতেছি। আচ্ছা মামা, আমির ভাই কই? আমির তো ঢাকা গেছে। কয়দিন ধরে? গত বিকেলেই গেল। পদ্মজা ভাবিরে নিয়ে গেছে? হুম, দুজনেই গিয়েছে। চলে আসবে 2-3 দিনের মধ্যে। আচ্ছা মামা, গত কয়দিন আমির ভাই কই আসছিল? ঢাকা ছিল। তারপরে সে পদ্মজাকেও নিয়ে গেছে। পদ্মজার বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার বোধ হয়। এত কি আর আমাদের বলে? তুমি এত ভেবো না। যাও, খেতে যাও। মৃদুল মজিদের কথা বিশ্বাস করে নিল। অবিশ্বাসের প্রশ্নই আসে না। মৃদুল ভাবল, তাহলে দাঁড়ালো যে আমির ভাই এতদিন ঢাকা ছিল, তাই পদ্মজা ভাবিকে নিরাপত্তা দেওয়া হয়েছে, এজন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আমির ভাই পদ্মজা ভাবির জন্য কেমন পাগল সবাই জানে, তাই এই পাগলামির মানা যায়। তারপর কোনো জরুরি কাজে ভাবিকেও নিয়ে যাওয়া হয়। মজিদ মামার কথা মতো সেই জরুরি কাজ পদ্মজা ভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার স্যাপার হতে পারে, পরীক্ষা বা অন্য কিছু। মৃদুল মনে মনে খুশি হয়। সে মজিদকে বলল, মামা আমি আইতেছি। তারপর বেরিয়ে আসলো। লিখনকে সব বলল, তার ভাবনাও জানালো। লিখনও মেনে নিল। মৃদুল চলে যেতেই মজিদ হাওলাদার হাফ ছেড়ে বাঁচলেন। আমিনার কাছ থেকে তিনি শুনেছেন মৃদুল লিখন এসেছিল, আর কি কথা হয়েছিল তাও জেনেছেন, তাই গুছিয়ে ব্যাপারটা সামলাতে পেরেছেন। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে পদ্মজা। তাকে স্বাগতম দরজা দিয়ে A1 নামে একটি ঘরে রাখা হয়েছে। দুপুরে অবধি সে ঘরে বন্দি ছিল, হাত পা বাঁধা ছিল না। তারপর যখন কতগুলো মেয়ের বুক ফাটা আর্তনাদ তাকে কাঁপিয়ে তোলে, বাতাস ভারী হয়ে ওঠে, তখন দরজায় জোরে জোরে শব্দ করেছে। ফলস্বরূপ তার হাত পা বেঁধে তাকে অন্যদিকে নিয়ে আসা হয়েছে। রাফেদ নিয়ে এসেছে। গত রাতের পর আমিরের সাক্ষাৎ আর মেলেনি। মানুষটা এখানেই আছে, সে কণ্ঠ শুনেছিল, শুধু তার কাছে আসেনি। একপাশে ধ রক্ত লেখা দরজা, অন্য পাশে স্বাগতম দরজা। ধ রক্তের ভেতর 4টি ঘর, স্বাগতমের ভেতর 5টি ঘর, এ নিয়েই পাতাল ঘর। সে হাতের উপর কপাল ঠেকিয়ে কিছু চিন্তা করছে। কপালের রগগুলো দপদপ করছে। সন্ধ্যা হয়েছে, কিছুক্ষণ হলো। রিদওয়ান খলিলের এখানে আসার কথা ছিল। সকালে মজিদ ও খলিলের সাথে তার কথা হয়েছে। তাদের মধ্যে কেউ আহত হলে হাসপাতালে রাখা হয় না, নিজেদের দেখাশোনা নিজেদেরই করতে হয়। রিদওয়ানের জ্ঞান ফিরেছে, তবে অবস্থা ভালো নয়। এতে আমিরের যায় আসে না। বেঁচে আছে তো, তাকে হাসপাতালে আর থাকতে দেবে না। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে আমির উঠে পড়ে। তখন ফট করে পাতাল দরজা খুলে যায়। প্রবেশ করে মজিদ, খলিল আর রিদওয়ান। রিদওয়ানের মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, মাথায় ব্যান্ডেজ, চোখ নিভু নিভু। খলিলের হাতে বিভিন্ন ঔষধপত্র, স্যালাইন। মজিদ ঘরে প্রবেশ করেই বললেন, তোর বউ কোথায়? আমির উত্তর দিল না। সে পদ্মজার ব্যাপারে কথা বলতে আগ্রহী নয়। খলিল বললেন, এই সেরির কলজারা বেশি বড়, এইখানে আইসা পড়ছে। আমি কইতেছি ভাই, এই সেরিরে সময় থাকতে সরায় না দিলে এই সেরি একদিন আমরারে সরায় দিব। বাবলুর মতো জাতখনিরে বাইরে ফেলছে, আর আমরারে পারবো না। আমির কারোর সাথে কোনো রকম কথা না বলে রিদওয়ানের শার্টের কলার চেপে ধরল। কিরমির করে চাপা স্বরে বলল, পদ্মজার গলায় দাগ হলো কি করে? রিদওয়ানের অবস্থা শোচনীয়। তাকে আরও কয়টা ঘন্টা সময় দিলে সে কিছুটা শক্ত হয়ে যেত। আমির এইভাবে চেপে ধরাতে তার জান বেরিয়ে আসতে চাইছে। মজিদ আমিরকে টেনে সরিয়ে আনে, বলে, মারিস না, মরে যাবে। আমির তার ভয়ঙ্কর চোখ দুটি রিদওয়ানের মুখের ওপর রেখে বলল, কুত্তার বাচ্চারে আমি আজই জবাই দিব। আমির আব্বা, এখন বইয়ের প্রতি মায়া দেখানোর সময় না, মাত্র 8 দিন বাকি। রিদওয়ানকে সুস্থ হতে হবে, আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। 21 জন মেয়ে 8 দিনের মধ্যে জোগাড় করতে হবে।
মজিদের কথা আমিরের উপর কাজ করে। সে খলিলকে বলে, এইটু ঘরে রিদওয়ানকে রাখতে। খলিল রিদওয়ানকে নিয়ে যান। মজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে দেখে বললেন, আমরা কিন্তু এখন বিপদের উপরে আছি, কিছুতেই মন অন্য জায়গায় দেয়া যাবে না। বিপদ থেকে রক্ষা না পেলে এতদিনের কষ্টে গড়ে তোলা সাম্রাজ্য জলে যাবে। তোর হাতে সব দিয়েছি, কারণ আমি জানি আমার ছেলে বাঘের বাচ্চা, সে সব কিছু পারে, থাবা দিয়ে সব ধ্বংস করে দিতে পারে। অর্থের উপরে কিছুই নেই, অর্থ দিয়ে সব কেনা যায়। মজিদের কথাগুলো আমিরের ওপর বিষাক্ত বিষের মতো প্রভাব ফেলে। মুহূর্ত মধ্যেই তার পূর্বের ধ্যান জ্ঞান মস্তিষ্ক জুড়ে বসে। পদ্মজার সাথে দেখা হওয়ার পর সে এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু এমন তো হওয়া যাবে না, কিছুতেই না। নারীর আকুতি মিনতি আর অর্থের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই নেই। আমির অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বাঁকালো, তারপর মজিদকে নিয়ে রক্তে প্রবেশ করল। রক্তের B1 ঘরে প্রবেশ করতেই মজিদের মনটা ভরে যায়। নগ্ন কতগুলো দেহ রক্তাক্ত হয়ে পড়ে আছে, মাঝে মাঝে এক দুটো নড়ছে, গঙ্গাচ্ছে, যা তাদের জন্য চক্ষু শীতল দৃশ্য। আরবিত এসে জানালো, দুটো মেয়ে মারা গেছে। আমির ভ্রুকুটি করে জানতে চাইল, কোন দুটি মেয়ে? আরবিত লাঠি দিয়ে ঠেলে দুটি নিস্তেজ দেহ দেখালো। আমির বলল, দুটোকে আলাদা করো, আর একটা বস্তার ছুরির আমদানি আসো, চাচারে বলবো আসতে। আরবিত চলে গেল। মজিদ বললেন, আজ ট্রলার লাগবে? লাগবে, লাশ রেখে দিলে দুর্গন্ধ ছড়াবে। আর মন্তুরে বলে দিও বড় নদীতে ফেলতে, মাদিনীতে যেন না ফেলে। শফিক বলছে কয়দিন পর পর একই নদীতে লাশ পায়, যা সন্দেহবাতিক। ওদের থানায় তদন্ত চলছে। মজিদ মহাবিরক্তি নিয়ে বললেন, মন্তুরে বনে চায় জুতা দিয়ে পিটাই, বারবার বলার পর একই ভুল করে। কয়টা ঘা দিলেই ঠিক হয়ে যাবে। রাফেদ পদ্মজার জন্য খাবার নিয়ে আসে। প্লেট বিছানার একপাশে রেখে পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। বন্দি দশা থেকে মুক্তি পেয়েই রাফেদ কিছু বুঝে ওঠার পূর্বে রাফেদকে জোরে ধাক্কা মারল পদ্মজা। রাফেদ এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। 200 বছরের পুরনো পাতাল ঘরের দেয়ালে বাড়ি খেতেই মাথা চক্কর দিয়ে ওঠে। ততক্ষণে পদ্মজা বেরিয়ে যায়। পদ্মজা নিশ্চিত হয়ে গেছে তাকে কেউ আক্রমণ করবে না। আমির আক্রমণ করতে নিষেধ করেছে, তাই সে নির্ভয়ে রাফেদকে আঘাত করে বেরিয়ে আসে। এক ছুটে প্রবেশ করে রক্তে। আমিরের সাথে তার কথা আছে, সে কি চায় জানতে চায়। এভাবে সময়টাকে থামিয়ে রাখলে চলবে না। B1 ঘরের সামনে এসে দাঁড়ালো পদ্মজা। গতকাল দেখেনি দরজার B1 লেখাটি, আজ দেখেছে। তার বুক কাঁপছে দুরু দুরু। মজিদ হাওলাদারের হাসি শোনা যাচ্ছে গঙ্গারির শব্দ। পদ্মজার লোমকূপ দাঁড়িয়ে পড়ে। সে দরজা ঠেলে উকি দেয়। গতকাল দৃশ্যের চেয়েও ভয়ঙ্কর এক দৃশ্য ভেসে ওঠে। মেঝেতে রক্তের বন্যা। প্রতিটি মেয়ে অচেতনের মতো পড়ে আছে। তারা চিৎকার করছে না, যেন প্রাণ যাওয়ার অপেক্ষাতেই আছে তারা। মজিদ হাওলাদার লাঠি দিয়ে মেয়েগুলোর স্পর্শকাতর স্থানে পাশবিক উল্লাসে আঘাত করছে। তার চেয়ে কিছুটা দূরে দামি একখানা চেয়ারে বসে আমির কিছু কাগজ দেখছে। পাশেই খলিল হাওলাদার বসে আছেন। একটা মেয়ের দেহ ছুরি দিয়ে কেটে বস্তায় ভরছেন, যাতে কেউ দেহ শনাক্ত না করতে পারে। সামনে রয়েছে রামদা 3টা। বিভৎস দৃশ্যটি যে কাউকে ভীত ও সন্ত্রস্ত করে তুলবে। পদ্মজার বেলাও তা হয়। বমি গলায় এসে আটকে যায়। শরীর বেয়ে একটা আগুন ছুটে এসে মাথায় থেমে যায়। সঙ্গে সঙ্গে পদ্মজার চোয়াল শক্ত হয়ে আসে। সে ঝড়ের গতিতে তেড়ে এসে বয়স্ক শয়তান মজিদকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দূরে। মজিদ হাওলাদার উবু হয়ে পড়ে যান। নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। মজিদ মেঝেতে উবু হয়ে পড়লেই খলিল উঠে দাঁড়ায়। পদ্মজার চুলের মুঠি টেনে ধরে। সেকেন্ড খানেক পার হতে পারেনি, তার আগেই আমির খলিলকে থাবা দিয়ে সরিয়ে দেয়। এক হাতে জড়িয়ে ধরে পদ্মজাকে। আমিরের ছোঁয়া গায়ে লাগতেই পদ্মজা ছ্যাঁত করে উঠল।
এই ঘৃণ্য মানুষটিকে সে এখন সহ্য করতে পারছে না। আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঝে থেকে রামদা তুলে নিল। আমিরের দিকে রামদা তাক করে সাপের মতো হিস হিস করতে করতে বলল, আমি কিন্তু মেরে দেব, একদম একদম মেরে দেব। পদ্মজার গলা কাঁপছে, শরীর কাঁপছে, চারপাশে রক্তাক্ত দেহ ছড়িয়ে আছে, একপাশে মানুষের দেহের টুকরো, সে ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এই পরিবেশ সে নিতে পারছে না। এমন নির্দয় বর্বর মানুষ ছিল পাকসেনারা। এই কথা সে শুনেছে তার মায়ের কাছে। সে যেন পাকসেনাদের বাঙালির রূপে দেখছে। পদ্মজা অস্থির হয়ে চারপাশ দেখে। মেয়েগুলোকে কিভাবে বাঁচানো যায় জানা নেই, কোনো পথ নেই। খলিল পদ্মজার দিকে ছুরি ছুঁড়ে মারার জন্য উদ্যত হয়। তখন আমির হুঙ্কার দিয়ে উঠল, শুয়োরের বাচ্চা, হাত নামা! কি জঘন্য আমিরের ভাষা, চোখের দৃষ্টি, হুঙ্কার। পদ্মজার গা রিরি করে ওঠে। সে আমিরের দিকে রামদা উঁচু করে বলল, যারা যারা আছে সবাইকে ছেড়ে দিন, নয়তো নয়তো আমি আপনাকে মেরে ফেলব। পদ্মজা ঘামছে, তার কথা এলোমেলো, তার শরীরে অস্থিরতা। একবার এদিকে তাকাচ্ছে, আরেকবার ওদিকে, দিকদিশা হারিয়ে ফেলছে। কি করবে ভেবে পাচ্ছে না। তার মাথা কাজ করছে না। বমি ঠেলে ঠুলে উপরের দিকে আসছে। আরবিদ দরজার পাশে এসে দাঁড়ায়। রাফেদ তার পিছনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পিছনে কারো উপস্থিতি টের পেতেই পদ্মজা ফিরে তাকালো। সুযোগ পেয়ে আমির পিছন থেকে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল। পদ্মজা কিরমির করতে থাকে, মুখ দিয়ে ক্রোধে বের হতে থাকে অদ্ভুত কিছু শব্দ। আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে ধমকে বলল, এইবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, থামো। পদ্মজা অগ্নি চোখে আমিরের দিকে তাকালো। সে আমিরের সাথে ধস্তাধস্তি শুরু করে। নিজের অজান্তে খামচে আমিরের হাত থেকে রক্ত নিয়ে আসে, ছটফট করতে থাকে। পদ্মজার গা থেকে শাড়ি পরে যায়, ভেসে ওঠে শরীরের অনেকাংশ। সম্পর্কে মজিদ, খলিল যাই হোক না কেন, আমির জানে তারা কতটা নিকৃষ্ট। তাদের চরিত্র, চাহনি সব নিয়েই তার ধারণা আছে। তাই সে দ্রুত পদ্মজাকে শাড়ি দিয়ে ঢেকে দিল, শক্ত করে চেপে ধরল। আচমকা পদ্মজা বমি করতে শুরু করে। যা ছিটকে পড়ে আমিরের চোখে মুখে। সে চোখ মুখ কুঁচকে ফেলে। পদ্মজার শরীর নেতিয়ে পড়ে। আমির পদ্মজাকে নিয়ে এওয়ানে চলে আসে। দুর্বল শরীরেও পদ্মজার তেজ কমে না। আমিরও হারার পাত্র নয়। তার পুরুষালী শক্তির সাথে পদ্মজা পেরে ওঠেনি। একসময় পদ্মজা থেমে গেল, ডুকরে কেঁদে উঠল। আমির দূরে সরে দাঁড়ায়। এ কি শুরু হয়েছে? তার এই রাজত্বে এমন বিশৃঙ্খলা কখনো হয়নি। পদ্মজার জন্য বারবার কাজে বিঘ্ন ঘটছে। পদ্মজাকে অন্দরমহলে পাঠানো সম্ভব হচ্ছে না। পদ্মজা যেভাবে রিদওয়ানকে আঘাত করেছে, তাতে আর ভরসা নেই পদ্মজার ওপর। যে কোনো মুহূর্তে পদ্মজা হাতের বাইরে চলে যেতে পারে। একমাত্র সেই পারে পদ্মজাকে নিয়ন্ত্রণ করতে। আর এই মুহূর্তে তার অন্দরমহলে ফেরা যাবে না। 2-3 দিন লাগবে ফিরতে। আমির মনে মনে ভেবে নেয়, বাকি যে কয়টি দিন সে এখানে আছে, পদ্মজাকে এক ঘরে বেঁধে রাখবে। কিছুতেই বাঁধন খোলা যাবে না। আমির পদ্মজার দিকে এগোয়। পদ্মজা চিৎকার করে উঠল, খারাপ লোক, ঘেন্না হচ্ছে, আমার ঘেন্না হচ্ছে। পদ্মজা প্রবল আক্রোশে আমিরের পায়ের কাছে থুতু ফেলল। আমির পদ্মজার 2 হাত পিঠের দিকে নিয়ে শক্ত করে চেপে ধরল, বেঁধে ফেলল দড়ি দিয়ে। তারপর বিছানায় ফেলে পা বাঁধতে বাঁধতে বলল, ভুল করলে এখানে এসে, এত নাক না গলালে ভালো থাকতে, সুখে থাকতে। পদ্মজা ক্রোধে আক্রোশে ঘোরে আছে। হাত পা বেঁধে ফেললেও মুখ তো আছে। পদ্মজা মুখের থুতু দিয়ে বুঝিয়ে দিলেও সে আমিরকে সহ্য করতে পারছে না। আমিরের মুখে থুতু পড়তেই তার মাথা চড়ে যায়। পদ্মজা, আমাকে ডাকবেন না আপনি, পিচাস একটা। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলব। আমি আশা করি না যে আপনি আমাকে মারবেন না। মজিদ আয়েশি ভঙ্গিতে বসে আছেন। তিনি পদ্মজাকে নিয়ে
আতঙ্কে আছেন। মনে মনে তিনি পদ্মজাকে কয়েকবার খুন করেছেন, কিন্তু তা বাস্তবায়ন হয়তো সম্ভব না যতদিন পদ্মজার ওপর আমিরের আকর্ষণ আছে। তিনি খলিলকে গম্ভীর কণ্ঠে বললেন, আমিরে পদ্মজার কাছ থেকে নিয়ে আয়। ওই মার জি মায়াবিনী, রূপ দিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁসকে বশ করে নিবে। খলিলের কানে মজিদের কথা গেল না। তিনি রাগে ফুলে আছেন। আমির সবসময় তার সাথে এবং রেদওয়ানের সাথে কুকুরের মতো ব্যবহার করে। দুই বাপ বেটা মিলে অনেকবার পরিকল্পনা করেছে আমিরকে খুন করার, কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি, প্রখর শ্রবণ শক্তি, নিজেকে রক্ষা করার মতো কৌশল ডিঙিয়ে তাকে আক্রমণ করার সাহস কখনো হয়ে ওঠেনি। এছাড়া আমিরের এক একটা চামচা তার মতোই জাত খুনি। তবে খলিল দমেও যাননি। একদিন সুযোগ হবে, সেদিন এক কোপে আলাদা করে দিবেন আমিরের মাথা। তাছাড়া মজিদকেও খলিলের পছন্দ নয়। সব সম্পত্তি আমিরের নামে করে দিয়েছে। মনের ক্রোধ মনেই রয়ে যায়। কাজ করতে হয় আমিরের হয়ে, নিজেরা আর দখল নিতে পারে না। মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন, খলিল। খলিল সম্বিত ফিরে পেয়ে বলল, কও ভাই। যা, আমিরে গিয়া বল রায়পুর যেতে, ওদিকে মেলা হচ্ছে। মেলায় ধরা পড়া যাইব না? এখন ঝুঁকি নিতেই হবে, সময় নেই। আর আর আমির পারবে। খলিল এ ওয়ানে আসে, আমিরকে বলে রায়পুরের কথা। আমির দরজা বন্ধ করে বেরিয়ে যায়। যাওয়ার আগে মাফলার দিয়ে মুখ ঢেকে নিল, আর মজিদকে হুমকি দিয়ে বলে গেল, পদ্মজার গায়ে কোনো টোকা যেন না লাগে। তারপর সাথে নিয়ে যায় রাফেদকে। ট্রলারে আছে মন্তু আর শ্রীভাব। পদ্মজা পড়ে থাকে ঘরে। তার চোখ বেয়ে জল নেমে আসে। মাথা ঘুরাচ্ছে খুব। চোখ দুটি বারবার বন্ধ হয়ে আসছে। মন এবং শরীর দুটোর ওপর দিয়েই ধকল যাচ্ছে। সে চোখ বন্ধ করে। চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণা ও প্রেমার মুখ। এই পাপের কবলে যদি পূর্ণা প্রেমা পড়ে। পদ্মজা চট করে চোখ খোলে। তার শির দ্বারা বেয়ে শীতল ঠান্ডা স্রোত বয়ে যায়। চিন্তায় মাথা ব্যথা বেড়ে যায়। দরজা খোলার শব্দ পেয়ে ক্লান্ত চোখ দুটি খুলল পদ্মজা। ঘরে প্রবেশ করে রিদওয়ান। তার ঠোঁটে হাসি। পদ্মজার পাশে এসে বসে। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। রিদওয়ান হেসে বলল, এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম অনেকদিন ধরেই। পদ্মজা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রিদওয়ান বলল, আমির কি ঠকানোটাই না ঠকালো তোমাকে? রিদওয়ান দাঁত বের করে হাসল। হাসি দেখে মনে হচ্ছে সত্যি আজ তার সুখের দিন। সে তো এটাই চেয়েছে। পদ্মজা জেনে যাক সব। রিদওয়ান বলল, তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম যাতে আমিরকে চিনে ফেলতে পারো, কিন্তু তোমার আগে সেই সংকেত আমিরের চোখে পড়ে যেত। কি কপাল আমিরের! দুনিয়ায় সব সুখ নিয়েই ও জন্মেছে। পদ্মজা প্রশ্ন করল, আপনি কেন চাইতেন? আপনি তো এই দলেরই। দলের তো বাধ্য হয়ে। দেখো, আমি তোমাকে আগে পছন্দ করেছি। সেই হিসেবে আমার তোমাকে পাওয়া উচিত ছিল, কিন্তু কে পেয়েছে? আমির, যে একজন নারী অত্যাচারী, নারী ব্যবসায়ী, খুনি, শয়তান। শয়তান তো আপনিও। আমি শয়তান হলে তোমার কি যায় আসে? তোমার স্বামী হলে এখানে কেন এসেছেন? গল্প করতে। মেয়েগুলোকে মারা হচ্ছে কেন? রিদওয়ান মুচকি হেসে পদ্মজার দিকে তাকিয়ে রইল। সেসব বলার জন্যই এখানে এসেছে। পদ্মজা ও আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে, সেই আনন্দ বোধ হয় বেহেশতেও নেই। এটা রিদওয়ানের ভাবনা। তাই তো সে যখনই শুনল আমিরের উপস্থিতি এখন নেই, সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়েই পদ্মজার কাছে চলে এসেছে। রিদওয়ান ধীরে সুস্থে জানালো এই পাতাল ঘরের ইতিহাস। 200 বছর পুরনো এই পাতাল ঘর আগে মন্দির ছিল। তখনকার আমলের রাজার দায়িত্বে ছিল এই পাতাল ঘর। তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায়। সোনার মূর্তিও নাই হয়ে যায়। তার খোঁজ কেউ জানে না।
তখনের প্রজন্মে হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন নারী আসক্ত। তিনি যখন বাড়ির পিছনে এমন একটা পাতাল ঘরের সন্ধান পেলেন, মাথা চাড়া দিয়ে ওঠে নারী আসক্তি। তারপর থেকেই মেয়েদের ধরে এনে ধর্ষণ করে খুন করে হয়ে ওঠে ধর্ষণ করে খুন করা হয়ে ওঠে প্রতিদিনকার অভ্যাস। আস্তে আস্তে এই পাপ ছড়িয়ে পড়ে বংশের সব ছেলেদের মধ্যে। পাতালঘর তাদের মনে নিষিদ্ধ মহাপাপের বাসনা জাগিয়ে তোলে। আস্তে আস্তে ধর্ষণের সাথে সাথে নারী বিক্রি শুরু হয় পতিতাবৃত্তি। লম্পট ক্ষমতাশালীরা অর্থ দিয়ে নারী ভোগ করতে আসত পাতাল ঘরে। এই পাপ মজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে। আমির হাওলাদার সেটাকে বিদেশ অবধি নিয়ে যায়, টাকার পাহাড় গড়ে তোলে। পাতাল ঘরকে করে তোলে আধুনিক, বানায় আরও কয়েকটি ঘর, চারিদিকের নিরাপত্তা শক্ত করে। প্রতি বছর শীতে এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ির পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে। তারপর 14 দিন ধরে একটানা তাদের করা হয় নির্মম অত্যাচার। 14 দিনের মধ্যে অনেকে মারা যায়, আবার অনেকে বেঁচে থাকে। যারা বেঁচে থাকে তাদের কুপিয়ে হত্যা করা হয়। তারপর লাশের গায়ে পাথর বেঁধে ট্রলারে করে ডুবিয়ে দেয়া হয় সব বড় বড় নদীতে। আর বছরে 4 বার নারী পাচার করা হয় বিদেশে। পুরো বছর জুড়ে খোঁজ চলে নারী শিকারের। এ পাপ হাওলাদার বাড়ির রক্তে মিশে গিয়েছে। বয়স 15 হতেই বাড়ির ছেলেদের জড়িয়ে দেয়া হয় এই চক্রের সাথে। এ যেন হাওলাদার বংশের রীতি। ছেলে হয়ে জন্মালে এই রীতি অনুযায়ী চলতে হবে। সব শুনে পদ্মজার পায়ের তালু থেকে মাথার চুল অবধি কেঁপে ওঠে। 200 বছর ধরে চলছে এই পাপ, কেউ বিঘ্ন ঘটাতে পারেনি। অথচ এই হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায়। হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে, আর মুসলিমরা ফেরেশতার সাথে। অথচ এদের রক্তেই শয়তানের বসবাস। এই তবে এই বাড়ির রহস্য। এই জন্যই কি মেয়ে হওয়ার পর সৃষ্টিকর্তা তাকে বন্ধা করে দেয়? আমিরও কি নারী আসক্ত? এটাই তো স্বাভাবিক। হাওলাদার বংশের ছেলে হয়ে নারী ভোগ করেনি এমন ভাবনা মানায় না। পদ্মজার নিঃশ্বাস ঘন হয়ে আসে, মুখ হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। বার কয়েক ঢোক গেলে রিদওয়ান পদ্মজার অস্থিরতা টের পেয়েছে। তার পৈশাসিক আনন্দ হচ্ছে। সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, এবার চলো 6 বছর পূর্বে ফিরে যাই, সেই ঝড়ের সন্ধ্যেতে, যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। সেই ঝড়ের সন্ধ্যেতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। বাক্য দুটি পদ্মজার নিঃশ্বাস থামিয়ে দিল। রেদওয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল। বলল, আমির সারা বছরই ঢাকা থাকে, শুধু বর্ষাকাল আর শীতকালে গ্রামে আসে। সে সময় বর্ষাকাল ছিল, মেয়ে জোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে। বলে, যদি ওকে আমি হারাতে পারি, আমি যা চাইব তাই দিবে। একটু প্রশংসা করি, আমির শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা ভালোই ছিল। আমার সৌভাগ্য, আমির সেদিন হেরে যায়। আমাদের 8 পাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্বীকার করি না, এটা আমাদের নিয়ম। নিজের গ্রামের মেয়ে হারালে দুর্নাম হবে বড় চাচার, কারণ তিনি মাতব্বর। 8 পাড়ার কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি। বিশ্বাস করো, আমি তোমাকে যেদিন দেখি সেদিন রাতে ঘুমাতে পারিনি। আব্বাকে বলছি তোমাকে এনে দিতে, তিনি দিলেন না। 8 পাড়ার মেয়ে তুলে আনা যাবে না, কড়া নিষেধ। তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তখন বড় চাচা বললেন, তোমার মায়ের কথা, তিনি মুক্তিযোদ্ধা,
গ্রামের অনেকের কাছে শুনেছেন তোমার মা নাকি মেয়ে বিয়ে দিবেন না। দূর দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য, তাও তিনি বিয়ে দিতে রাজি হননি। কিন্তু আমার তো তোমাকে লাগবেই। তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পানসে লাগবে না। শেষ কথাটি শুনে রাগে পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়, তবে টু শব্দ করল না। রিদওয়ান বলছে, আমার এই বাড়ির প্রতি, এই পাতাল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকে। তবুও আমি সেসবের কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি। কতটা পছন্দ করেছি ভাবো একবার। ভাবো পদ্মজা, একটু ভাবো। রিদওয়ান পদ্মজার দিকে কাতর চোখে তাকালো, তারপর চোখে মুখে ক্রোধ এনে বলল, কিন্তু কি হলো? নিজে পছন্দ করে ফেললে? আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল। আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই, তাই এর পরদিনই আমির তোমাদের বাড়িতে যায়। কথা দিয়েছিল এশার আজানের আগেই আমার কাছে তোমাকে পৌঁছে দিবে। ধরক্তের B3 ঘরে আমি অপেক্ষায় ছিলাম। মাঝরাত অবধি অপেক্ষা করেছি। তারপর অন্দরমহলে চলে যাই। গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দেবে। যদিও সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না, তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না, তাই কথা দিলেন তোমার সাথেই বিয়ে হবে, যেভাবেই হোক। আমিরের সাথে আমার তর্ক হয়। আমাকে তখনই আদেশ দেয়া হয় সৈয়দকে খুন করতে হবে। সৈয়দ আমিরের সাথে বেয়াদবি করেছে, যা আমিরের গায়ে লেগেছে। ও চায় না সৈয়দ আর বেঁচে থাকুক। আমিরের আদেশ পালন করতেই হয়। কিন্তু সেদিন আমি শুনিনি। তখন বড় চাচা বলল, পদ্মজার সমাজের কাছে আমিরের বউ হলেও ঘরে তোর বউ হবে। আমি তার ব্যবস্থা করব। আমিরের সাথে আমিরের সাথে আমিরের সাথে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, তাই সৈয়দকে সরিয়ে দেই। সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য। কিন্তু অবাক কাণ্ড কি জানো? তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়ে কীরকম ভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবে না। রিদওয়ান থামল। সে অবাক চোখে পদ্মজার দিকে তাকিয়ে আছে। পদ্মজার কোনো ভাবান্তর হলো না। সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে। রিদওয়ান বলল, তারপর দিন সালিশে বিয়ের প্রস্তাব দেয়া হলো। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলেছি না, আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। তোমার আম্মা আমাকে চিনতেন না, কখনো দেখলেও বা নাম শুনলেও মুখ মনে নেই, তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমিও জানো। 2 মাস অন্তর অন্তর দান করেন, সবার অভাব দূর করেন, চিকিৎসা করান। উনার ছেলের বউ মানে অনেক কিছু। তোমার আম্মা তো তার ভেতরের খবর জানতেন না। সে যাই হোক, পরের কথা বলি। আমির যখন শুনল তোমার আম্মা 2টো খুন করেছে, ও চিন্তায় পড়ে যায়। আমির ধূর্তবাজ, চালাক, ও মানুষ চেনে। ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ, তাই আমাকে নিষেধ করল বিয়ে বাড়িতে আমার মুখ না দেখাতে। চিনে গেলে সমস্যা হবে। আমিরের সাথে তাল মিলিয়ে বড় চাচাও নিষেধ করল। আমি তো। পদ্মজা মাঝপথে প্রশ্ন করল, আপনি এই গ্রামের ছেলে, আর আম্মাও এই গ্রামের মেয়ে, বউ, তারপরও আপনাকে চিনতেন না? ওই যে বললাম, কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসেবে দেখলেও মনে নেই, নয়তো নাম জানতেন, মুখ চিনতেন না। তাছাড়া আমাকে সত্যি অনেকেই চেনে না। নাম জানলে মুখ চিনে না, মুখ চিনলেও হুট করে দেখে ধরতে পারে না। সবসময় এখানে থাকি, অন্দরমহলে থাকি, রাতে বের হই, ট্রলারে থাকি। এটা খুব সহজ ব্যাপার। তোমার আম্মা চিনতেন না বললে বেমানান লাগবে না। আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিকে চোখ দিতেন না তেমন, নিজের সংসার আর 3 মেয়েকে নিয়ে থাকতেন। কথাগুলো অবহেলার স্বরে বলে রিদওয়ান থামল। পদ্মজা কিছু বলল না। রিদওয়ান ভ্রুকুঞ্চন করে বলল, কোথায় যেন ছিলাম? পদ্মজা জবাব দিল না। রিদওয়ান মনে করার চেষ্টা করল।
মনে পড়তেই আবার বলা শুরু করলো। আমিরের কথা মতো সে হেমলতাকে মুখ দেখায়নি, যায়নি ও বাড়িতে। বিয়ের 2 দিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেয়া হয়। সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে রয়ে যায়। সেই মেয়েটিকে পদ্মজা আর আমিরের বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয়। তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদওয়ান চলে আসে হাওরে। অন্দরমহলে তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল। হাওরে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তারাও ছিল। আবার মেয়েটি অনেক দূরের, তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ মাথায় ও হাওরের শুরুতে ফেলে দেয়। তখনই খেয়ালে পড়ে আরেকটি নৌকা, যেখানে মোড়ল বাড়ির পরিবার ছিল। রেদওয়ান ট্রলারের ভেতর ছিল। সে হাবলুকে তাড়া দেয় দ্রুত ট্রলার ঘোরাতে। তারপরের কাহিনী পদ্মজার জানা। পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায়। সে হতভম্ব হয়ে প্রশ্ন করল, আর হানিফ মামার ব্যাপারটা? রেদওয়ান খুব বিরক্তি নিয়ে বলল, এইসব ছোটোখাটো ব্যাপার। ওই শালা আমাদের সাথে লোক ছিল, তারপর আধিপত্য দেখানো শুরু করে, টাকা চায় অনেক। আমিরের ওপর কথা বলা শুরু করে, হুমকি দেয়। তার চাহিদা বেড়ে যায়। অনেক দিন সহ্য করার পর একদম উপরে পাঠিয়ে দিই। রেদওয়ান হাসল, যেন খুব মহৎ একখানা কাজ করেছে। তারপর আবার বলল, প্রান্তর আব্বা আর আব্দুল এদের নিয়েও প্রশ্ন করবে নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই। দুজনেই সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ হিসাব। প্রান্তর বাপ আমিরের হাতে, আব্দুল আমার হাতে। এসব বাদ দাও, আমরা আমিরের কথাতে যাই। তোমাকে শুধু আমিরের গল্প শোনাবো। রিদওয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক, যেন মশা মারার গল্প বলছে। পদ্মজা ভীষণ অবাক হচ্ছে। এই হাওলাদার বাড়ির আজ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল। হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসে। তার পরদিন হানিফের লাশ পাওয়া যায়, অথচ তার মা খুন করেনি। প্রান্তর বাপ খুন হয়। প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, তাদের ভাই হয়ে ওঠে। আমির স্বীকার করতে এসে তার প্রেমে পড়ে যায়। বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়। তারপর অবশেষে বিয়ে হয়। সবকিছু এক সুতোয় গাঁথা। এ কেমন যোগসূত্র? পদ্মজার মাথা ভন ভন করতে থাকে। এতদিন একটা চক্র তার আশেপাশে শব্দ তুলে ঘুরঘুর করছিল। সে শব্দ ঠিকই শুনেছে, তবে তার উপস্থিতি ধরতে পারেনি। রেদওয়ান বলল, বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম। ভেবেছিলাম আমির কিচ্ছু বলবে না, কিন্তু হলো কি? সে তো তোমার রূপে একেবারে কুপোকাত। তার পরের ঘটনা বোধহয় জানো। আমির আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখা শুরু করে। একসময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে। এই ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে দেয়, পাহারাদার বাড়িয়ে দেয়। তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে। তাই আমিরের সাজানো দেয়াল ভেঙে পৌঁছাতে পারোনি পাতাল ঘরে। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারেন। কার মুখ থেকে জানি আমির শুনেছিল। ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়ে নেয় আমির। সে কোনো ঝুঁকি নিতে চায় না। তোমার আম্মাকে নিয়ে একটু ভয়ও ছিল। মহিলার চাহনি, কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দিবে। মাঝপথে কাটা রাখা ভালো না। এটা কিন্তু আমার কথা না, আমিরের কথা। রেদওয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকালো। পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে। আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল? রেদওয়ান পদ্মজার মেজাজ আঁচ করতে পেরে বলল, এমনকি খুন করতেও গিয়েছিল? পদ্মজা চকিতে তাকালো। তার চোখে জল টলমল করছে, সেই সাথে লাল হয়ে উঠেছে। রেদওয়ান বলল, ঘটনাটা তোমার বিয়ের কয়েকদিন পরের। সেখানে গিয়ে জানতে পারলো তোমার আম্মার কি এক রোগ হয়েছে। মরে যাবে, সব ভুলে যাবে। সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল। আমার ঠিক মনে নেই, অনেক আগের ঘটনা তো। তাই আমির তার পরিকল্পনা বাদ দিল।
কয়দিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে। এখন আর এসব করে লাভ নেই। কয়দিন পর এমনিতেই মরে যাবে। তবে যদি না মরতো তাহলে কিন্তু আমিরই খুন করত। এই হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি। কি যে আনন্দ হচ্ছে তার! শুধু পদ্মজা জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমিরের প্রতি রাগ ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকত, তবে সে রিদওয়ানের এই গা জ্বালা করা হাসি চিরতরে বন্ধ করে দিয়ে আমিরকে শেষ করে দিত। রিদওয়ান হৈ হৈ করে উঠল। আরে আরও বাকি আছে তো, থেমে গেলে তো চলবে না। যেদিন তোমার ম্যাট্রিক পরীক্ষার ফলাফল দিল, সেদিন তোমার আম্মা প্রথম আমাদের বাড়িতে আসেন আর আমাকে দেখে চিনে ফেলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। সে মেয়েকে নিয়ে ভয় পান। আমি রাতে দ্বিতীয় তলায় হাঁটছিলাম রুম্পা ভাবির ঘরটা নজরে রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায়। তিনি বেরিয়ে আসেন, আমাদের কথা হয়। উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন। মা হিসেবে এমনটাই হওয়ার কথা। সেই সাথে আমি আর আমির ছাদে ছিলাম। আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভেতর ঢুকছেন। কত সাহস! মেয়ের শ্বশুরবাড়িতে প্রথমবার এসেই সন্দেহ করে পুরো বাড়ি ঘোরা শুরু করেছেন। বিন্দুমাত্র ভয় ডর নেই। জঙ্গলের ভেতরেই আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না, তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে। লক্ষ্য ছিল, যখনই তোমার আম্মা টের পাবে কিছু, তখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি। এটা তোমার আম্মার ভাগ্য, নয়তো ওখানেই মরতে হতো। এখানেই কিন্তু সব শেষ নয়। তোমরা ঢাকা যাওয়ার পর উনি আরও দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন। দুইবারই হাবলু ওনার পিছু নিয়েছে। আমি আমিরকে চিঠি লিখি। তখন আমির জানালো, আরেকবার তোমার আম্মা যদি এখানে আসে, সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দিয়ে দেই। কিন্তু তিনি আর আসেননি। কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এখানে কিছু নেই, এই বাড়িতে গোপন কিছু নেই, নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। তোমার মায়েরও ভাগ্য ভালো, দুইবার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও হয়নি। দুইবার হাবলুর মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয়নি। ওনার মৃত্যুটাই লেখা ছিল রোগে। সে যাই হোক, দেখো, আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়, তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি ভালোবেসেছ? রাগ হচ্ছে না ভেবে? পদ্মজা নির্বাক, বাক হারা। তার ভেতরে বিন্দুমাত্র ভালোবাসার অনুভূতি যেন নেই। রিদওয়ান আবার বলতে শুরু করল, আমির তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে আসেনি। তুমি ভেবেছ সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতে এসেছে? হ্যাঁ, এটা মিথ্যা। ও এখানে এসেছে বিপদে পড়ে। কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে। বিনিময়ে 30টা মেয়ে দিতে হবে। মেয়েগুলোর গায়ে একটু দাগও থাকতে পারবে না। মেয়ে দেওয়ার কথা ছিল 1 মাস আগেই। আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। সব মানুষ চালাক হয়ে গেছে, এমন কখনো হয়নি। এইবার সব ওলটপালট হয়ে যাচ্ছে। আমিরের ওপর চাপ আসতে থাকে। ও টাকাগুলো খরচ করে ফেলছে। কি করছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে, আরও 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশ পুলিশ ঐক্যকে পাঠাবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব ক্ষমতাশালী। বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে। আমরা সবাই এখন একটা ঝড়ে আছি, বিশেষ করে আমির আর ওর বাপ। তাই আমির এখানে এসেছে। 1 মাস শেষ হওয়ার আর 12 দিন বাকি। মেয়ে পাচার করতে হবে 8 দিন পরই। মেয়ে জোগাড় হয়েছে 9 জন। যেভাবেই হোক আমাদের 21টা মেয়ে লাগবেই। তাই এখন খুব চাপ। আর মরার ওপর খাড়ার ঘা হিসেবে উপস্থিত তুমি। রিদওয়ান শব্দ করে হাসল। তার হাসি যেন থামছে না। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে। 200 বছর চলেছে, আর কত চলবে? কিন্তু আমরা সেটা হতেই দেব না।
আমি তো দেবই না। আমার জীবনে কিছু বলতে শুধু এই অংশটাই আছে, বেঁচে থাকার এই একটাই অংশ। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।